বাড়ি পেয়েছি, তাই আজ আমি কি করি মনে করেছি এই মনসা রূপ ধরে রেখে এক সুন্দর রূপ ধারণ করে ওই লক্ষ্মীদারকে আমি বিয়ের কথা স্মরণ করে দেবো। তাই তো আমি আর দেরি করবো না, আজ আমার নাম হবে সোনা। হ্যালো হ্যালো শ্রাবণে এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ও আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। বাড়িতে
লক্ষিন্দর স্কুল হইতে বাড়ি ফিরে যাচ্ছে, তাই তো আমি এই মুহূর্তে তাকে বিয়ের কথা স্মরণ করে দেবো। আমি যদি তাকে বিয়ের কথা স্মরণ না করে দিই তাহলে বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো আমি মনসার রূপ ধরে রেখে সুন্দর এক কামিনী ভেসে যাবো, নাম হবে আমার সোনা। একে অনেক বড় বিলম্ব হলো। মামাকে বলেছে লখাই পারশলা ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবি, না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। তাই তো একটি দিন গত হতে চললো, না জানি আমার জন্য প্রথমানি চেয়ে আছে গর্ভধারিণী জননী আমার। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি সেই আমাদের ওই রাজপ্রাসাদে। কে কে আমার এমন ভাবে ধাক্কা মারলো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ, না না, হয়তো তুমি আমাকে ধাক্কা মেরেছো। তুমি ধাক্কা মেরে বলছো আমি তোমাকে ধাক্কা দিয়েছি? ঠিক আছে গৌ, এই প্রথম আজে তোমাকে যদি ধাক্কা মেরে যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে যেতে দাও। দাঁড়াও, বলছি যুবক, তোমাকে কিছু আমি বলতে পারি? এই প্রথম আজ মনে করে আজকের দিনে কি আমাকে বলবে বলো? তুমি কোথায় গিয়েছিলে? আমি হ্যাঁ। আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। নিশ্চয়ই তোমার পিতার নাম চাঁদ সওদাগর। ঠিকই বলেছ, চম্পকনগরের যিনি শিরোমণি সে হচ্ছে আমার পিতা চাঁদ সওদাগর। বলছি যুবক, তুমি কি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এত বড় ছেলে তা বিয়ে কি জিনিস তা জানো না? জানো, ছোট থেকে রাজবাড়ায় দিয়ে বড় হয়েছি, পিতা মাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বিয়ের কথা তো আমি কোনোদিন শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তুমি যদি বিয়ে করো আমার মতন একজন সুন্দরী করে লাভ করতে পারবে। তোমার মতো? হ্যাঁ। সুন্দরী? এতক্ষণে বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথাটা খারাপ রয়েছে, তাই তো প্রথম আজই তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলছো। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, গগনে অনেক বড় বেলা হয়েছে, আমাকে যেতে দাও। লক্ষিন্দরের কোনো কামবাপ নেই, তাই তো আমি এই মুহূর্তে কামিনীর কাছে কামবাপ নিয়ে লক্ষিন্দরকে নিক্ষেপ করলাম। না! হে কে, এ কি করছি আমি? একটি অপরূপ সুন্দরী মেয়ে সে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না না, তার দুটি চোখ যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার মুখখানা যে আমি দুই চোখে দেখতে পাচ্ছি। না না না, ওই সুন্দরী মেয়েটার সঙ্গে যেই করে হোক না কেন আমাকে, কিন্তু কি করে কথা বলবো? না না না, যেই করে হোক না কেন আমাকে কথা বলতে হবে। এই যে শোনো, অভিমান করেছে, আর একবার গিয়ে দেখি। এই যে শোনো না, তোমাকে বলছি, যা অভিমান করবেই তো। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলেই আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে। আর একটিবার গিয়ে দেখি, যেই করে হোক না কেন তার যে মান আমাকে ভাঙাতেই হবে। এই যে শোনা, শোনো, কিছু বলবে? বলার জন্য তো বলছি। জানো, একটি কথা জিজ্ঞেস করব? বলো। বলো তো তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সামান্য মানব নও, কোনো জন্মে হয়তো তোমার কোনো পরীর সঙ্গে সাক্ষাৎ ছিল। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। আজকের দিনে যদি তোমাকে আমি একটি কথা বলে রাখবে। এমন কি কথা বলবে? কাছে এসো না। কাছে এসো। না। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
ওগো তোমারি পরশে, ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন বানানো মান অভিমানে। শোনা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন বানানো মান অভিমানে। তোমারি মমতায় সকল আশা যেন রাঙিয়ে দিলে। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে, ওগো তোমারি পরশে তুমি আমার জীবনের সুখের স্মৃতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। শোনা তুমি আমার জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারি সাধনায় সকল আশা যেন রাঙিয়ে দিলে। সোনা 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 বলো। আই লাভ ইউ বলো। না, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা, লা 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 লা। হে 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 হে, হে 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 হে। শোনো, যেও না শোনা, যেও না। এমনিভাবেই তুমি প্রথম আজ এসে আমাকে পাগল করে দিয়ে, তোমার রূপে যে আমি আজকের দিনে পাগল হয়ে গেছি, তোমাকে আমি সারা জীবনের জন্য কাছে পেতে চাই। এসো সোনা, তুমি আমাকে একটিবার ধরা দাও। না। এসো ধরা দাও। কি তুমি অমন করে কেন চলে যাচ্ছ? একটিবার ধরা দাও না। না, এসো, আমি যেতে পারবো একটিবার না। কাছে এসো। না। আমি যে তোমারকে কাছে পেতে চাই।
তুমি যদি আমাকে সত্যই কাছে পেতে চাও তবে তোমাকে কিছু কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ। বলো, এমন কি কর্ম করতে গেলে আমি তোমাকে কাছে পাবো? তাহলে তুমি এই মুহূর্তে ছুটে যাও তোমাদের গোসা মন্দিরে। গোসা মন্দিরে? হ্যাঁ। গোসা মন্দিরে যদি যাই তাহলে আমি তোমাকে কাছে পাবো? যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সাথে 3 সত্যঙ্গীকার করে বিয়ের কথা বলবি। তবে আমি তোমাকে কাছে পাবো? হ্যাঁ। তবে যদি তাই হয়, ভেবেছিলাম রাজপ্রাসাদে ফিরে যাব এই স্কুল থেকে, কিন্তু যাব না। ওই রাজপ্রাসাদে ফিরেই রয়েছে আমাদের গোসা মন্দির। সেই গোসা মন্দিরে ওই সুন্দরীকে পাবার জন্য এই মুহূর্তে আমি গোসা ঘরে প্রবেশ করলাম। চাঁদ, তোর মনে খুব অহংকার না? তোর অহংকার আমি ধুলোর সাথে মিশিয়ে দিব। একবার খালি লক্ষ্মী তোর বিয়ে হয়ে যা, তাহলে আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি বিশ্বমাদের বিশ্বপূজিত হতে পারবো। দেখি আজকে লখাইয়ের জন্য সারাটা চম্পকি নগর আমি খুঁজে খুঁজে বেড়ালাম, তবু আমি লখাইকে খুঁজে পেলাম না। সবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, ওগো আমার এই লখাইকে তোমরা কেউ দেখেছো? একটিবার শুধু বলো না। কেউ আমার সে লখাইয়ের কথা আমায় বলে না। আমি যে সন্তান হারা মা, আজকে দিনে লখাই যদি আমার সে রাজ্যে প্রাসাদে না ফিরে আসে, আমি কেমন করে আমার লখাইকে ছাড়া আমি থাকবো আমার এই সম্পূর্ণ রাজ্যে প্রাসাদে? আমার যে লখাইকে আমি যদি একে মুহূর্ত না দেখি, আমার লখাইকে ছাড়া আমি একটুকু থাকতে পারি না। লখাই যদি আমার খেতে চাই, লখাইকে যদি আমি নিজে হাতে না খাওয়াই, কোনদিন লখাই নিজে হাতে খাবে না। আজ সকালে 10টার সময় স্কুলে গিয়েছে লখা, আজ অবসর হয়ে গেল, লখা এখনো আমার ঘরে ফিরল না কেন? ওরে লখা, যে মায়ের গর্ভে ধারণ করেছিলি, যে মায়ের বাক্য সুরমার করে এত বড় হয়েছিলি, সে মায়ের কথা ভুলে গেলে। লখাই, ওগো বলো না, একটিবার শুধু আমার লখাইয়ের কথা তোমরা বলো না গো। কেউ বলবে না, কেউ আমার লখাইয়ের কথা আমায় বলবে না। আমি সন্তানে হারামাই ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একবারে মা বলে কোলে আয় রে। লখাই রে, এ কোথায় গেলি রে? ওরে বাপ লখা, মা বলে
দারুণ বিধি লখাই কি আছে বলে রে ওরে বাপ লখাই মা বলে কোলে আই রে লখাই রে ওই না বাটি ভরা দুধের লখা লখাই পরে রইল ঘরে রে ওরে বাপ লখাই মা বলে কোলে আই রে লখাই রে ও বলো না আমার লক্ষ্যের কথা একবারে শুধু বলে লখাই রে ওরে একে একে জয় পুত্র আমি ভাসাইলাম সাগরে রে ওরে বাবি লখাই মা বলে কোলে আই রে লখাই রে ওরে তুই যে আমার নয়ন মনি লখাই অঞ্চলের বিধি রে ওরে বাপ লখাই মা বলে কোলে আই রে লখাই রে অন্তপুর থেকে যেন কান্নার রোল ভেসে আসছে। তবে এমন কি হয়েছে রাজপ্রাসাদে যেন দূর থেকে শোনা যায় মহারানীর কান্নার কণ্ঠস্বর। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে রাজপ্রাসাদে যার জন্য অঝর নয়নে ঢুকরে ঢুকরে কাঁদছে। যাই। ওরে ওরে কি বৌরানী, বৌরানী, বৌমা, মন্ত্রী কাকু আজ কি হয়েছে মা? আমার আজ তুমি এমন করে অঝর নয়নে রাজপ্রাসাদে ঢুকরে ঢুকরে কাঁদছো, কি হয়েছে তোমার? আমার যে সর্বনাশ হয়ে গেছে বৌমা, সর্বনাশ হয়ে গেছে? আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি যদি একটিবার আমার কাছে প্রকাশ করে বলো তাহলে বুঝি আমি বুঝতে পারবো। মন্ত্রী কাকু আমি কেন কাঁদছি জানেন?
কেন বৌমা? সে লক্ষাই আমার সকাল 10টার সময় স্কুলে গিয়েছে, সেই দেখুন তো আজ লক্ষাই যেন অবসান হয়ে যাচ্ছে, এখনো সে ঘরে ফিরে আসে না। আপনি তো সবই জানেন বৌমা, আমি সন্তান হারামা। এ কি বলছো বৌমা? তো লক্ষাইকে আমি না দেখলে থাকতে পারি না, আর সে লক্ষাই যদি আমার চোখের থেকে আড়াল হয়ে যায় আমি কে মনে করে বৌমা, কি যেন বললে তুমি? লক্ষিন্দর পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসেনি না। যার জন্যই বুঝি তুমি অজরণে ডুকরে ডুকরে কাঁদছো? কিন্তু বৌমা, তোমার কি জানা নেই যে লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ? না জানি পাঠশালায় গিয়ে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতেছিল বলে হয়তো গৃহের কথা সে ভুলে গেছে। মন্ত্রী কাকু, আমার লক্ষাই ছিল আমি আমার এই চম্পকি নগরে সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে ওগো আমার লক্ষাই কি তোমরা কেউ দেখেছো বলো না? কিন্তু তারা কি বলেছে বৌমা? তারা যে আমার লক্ষাইয়ের কথা কেউ বলতে পারে না। বৌমা, এ কি বলছো তুমি? লক্ষিন্দরের কথা তোমায় কেউ বলতে পারেনি? তবে কি লক্ষিন্দর আমাদের চম্পলা নগরে নেই? না না বৌমা, না। ও, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম বৌমা। লক্ষিন্দর আমাদের কেন ফিরে আসেনি জানো? কেন? আমি 10টার সময় লক্ষিন্দরকে যখন পাঠশালায় রেখে আসি, হ্যাঁ, আমি লক্ষিন্দরকে বলেও এসেছিলাম যে দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হলে আমি তোমায় নিতে আসব। কিন্তু জানো বৌমা, আজ আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম বলে আমি লক্ষিন্দরকে আনতে যেতে পারিনি। তাই বুঝি লক্ষিন্দর আমার উপর অভিমান করে গৃহ মাঝে ফিরে আসেনি। মন্ত্রী কাকু, আপনি তো সবই জানেন আমি আগে করে 6টি সন্তান হারিয়েছি, তাই আমার লক্ষ্মীদারকে পেয়ে আমার বড় গর্ব, আমি সবই কথা ভুলে গিয়েছি লক্ষ্মীদারকে পেয়ে। আজ সে লক্ষ্মীদার যদি আমার কাছ থেকে হারিয়ে যা বৌমা, তাহলে এই চম্পকি নগর আমি কি নিয়ে থাকবো বলো না? না বা না, অলক্ষণী কথা বদনে উচ্চারণ করতে নেই। তোমার হয়তো জানা নেই মা, যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ নেমে আসে। আর আমি জানি যে সন্তান হারানোর বিয়োগে ব্যথায় তোমার পাঁজর ভেঙে গেছে মা। কিন্তু একটি কথা বলো তো বৌমা, লক্ষিন্দরকে যদিও তুমি গর্ভে ধারণ করেছো, কিন্তু ওই ছোট্ট দাদু ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি যে আমার প্রাণের চেয়েও লক্ষিন্দরকে বড় ভালোবাসি বৌমা। আমি তোমায় কথা দিলাম বৌমা, বলুন। আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো, সারা চম্পলা নগরের ঢোল ঘোষণা করবো। যদি কেউ লক্ষিন্দরকে আমাদের রাজপ্রাসাদে এনে দিতে পারে, তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। তাই যেন হয় মন্ত্রী কাকু, আপনি আরে দেরি না করে এই মুহূর্তে আমার লক্ষ্মীদারকে যেখান থেকে হোক আমায় এনে দাও। যাবো বৌমা, আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। কিন্তু মা, তুমি আরো অমন করে অঝর নয়নে আর কেঁদো না মা। আর আজকের দিনে সত্যিই তোমায় যদি কাঁদতেই হয়, তাহলে রাজপ্রাসাদে নয় মা, ছুটে যাও আমাদের চণ্ডী মণ্ডপে। ওই চণ্ডী মণ্ডপে গিয়ে মাথা ঠুকে ঠুকে নয়ন জলে মায়ের দুটি চরণ ধুয়ে দিয়ে মায়ের কাছে কামনা করবে আমাদের লক্ষিন্দর যেন ফিরে আসে। মন্ত্রী কাকু, আর আমি চললাম আমি লক্ষিন্দরের সন্ধানে। কিন্তু হ্যাঁ বৌমা, যাওয়ার পূর্বে তোমায় আমি কথা দিয়ে গেলাম, আমায় কি কথা দিয়ে যাবে বল? লক্ষিন্দরকে পেলেই আমি রাজপ্রাসাদে ফিরে আসবো। আর যদি লক্ষিন্দরকে না পাই, আমি কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা। মন্ত্রী কাকু, কোনোদিন দাঁড়াবো না। মন্ত্রী কাকু, চলে গেল মন্ত্রী কাকু আমার সে লখাইকে খুঁজতে। আমি এই মুহূর্তে সেই ঠাকুর মন্ত্রী গিয়ে আমি শুধু ঠাকুরের কাছে কামনা করবো, ওগো ঠাকুর, আমার এই লখাইকে যেন ফিরিয়ে নিয়ে এনে দেয় আমার সে কোলে। একে অনেকক্ষণ হলো আমি গোসাগরে প্রবেশ করে আছি, তবে কি গর্ভধারিণী জননী রাজপ্রাসাদে খোঁজাখুঁজি না করে নিশ্চিন্তায় রয়েছে? না না না, গোসাগরে প্রবেশ করেছি আমি ঠিকই করেছি। এই গোসাঘর থেকে যদি বের হয়ে যায়, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। আমাকে নিয়ে যাওয়ার জন্য
কেউ আসে কি না। নেই। আমি সারাটা চম্পলনগরে যেন তন্ন বিতন্ন করে খুঁজলাম, কেউ যেন আমায় লক্ষিন্দরের সন্ধান দিতে পারলো না। তবে বুঝি লক্ষিন্দর আমাদের চম্পলনগরে নেই, তাহলে কোথায় গেল? না না, কিন্তু আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি, লক্ষিন্দরকে পেলেই আমি রাজপ্রাসাদে ফিরে যাব। আর লক্ষিন্দরকে ফিরে না পেলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। কিন্তু আমি যদি না যাই, না জানি মহারানী সনেকা কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে। আর রানীমা যদি মারা যায়, সেই পাপের ভাগী হব আমি। না না, যাই, আজকের দিনে আমি রানীমাকে বুঝিয়ে রাখবো। আগামীকাল আবার লক্ষিন্দরের সন্ধানে আমি বেরিয়ে পড়ব। যাই যাই, রাজপ্রাসাদের দিকেই যাই। কে দেখি, একে দেখছি আমি, আমাদের গোসাঘরের দরজা বন্ধ। তবে কি আমাদের লক্ষিন্দর প্রবেশ করেছে? না না, লক্ষিন্দর কেন প্রবেশ করবে? লক্ষিন্দর তো আমাদের ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমি একটিবার ডেকে দেখবো, এই গোসাগরে কে প্রবেশ করে আছে। বলি, কে এই গোসাগরে? বেরিয়ে এসো, নইলে তোমাকে ওই অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। একে মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লখাই, এ কি করেছো দাদু ভাই? এ কি করেছো তুমি? শেষ পর্যন্ত তুমি এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো। আর তোমাকে না পেয়ে আমি সারা চম্পলনগর তন্ন বিতন্ন করে খুঁজে এলাম। তোমার জন্য কেঁদে কেঁদে তোমার মা জননী যে পাগলিনী প্রায়। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। দাঁড়াও দাদু, এই গোসাঘর থেকে আমি বের হতে পারি, তার আগে তোমাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? আমি 30 সত্য অঙ্গীকার করতেও রাজি আছি দাদু ভাই। তবে বলো, 1 সত্য, 2 সত্য? 1 সত্য, 2 সত্য। সত্য 3 বার? সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। তুমি যাহা বলিবে দাদু ভাই, আমি পালিব শতবার। কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। লখাই, দেখি, আরে দেখেছো লখাই, দেখেছো? আজ তুমি এই অন্ধকারে গোসাগরে প্রবেশ করে আছো বলে মশাই যেন তোমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। সর্বাঙ্গে যেন রক্তের ধারা বয়ে যাচ্ছে। চলো দাদু ভাই, চলো, তুমি আমার সঙ্গে চলো, তোমার মায়ের কাছে চলো। দাঁড়াও দাদু, কিন্তু তোমার সঙ্গে আমি কেন অঙ্গীকার করলাম জানো? কেন ভাই? তুমি আমার পিতা, এমন একটি মূল্যবান বস্তু থেকে আমাকে বঞ্চিত রেখেছো। সেই কারণে আজকের দিনে আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে বাধ্য হলাম। লক্ষিন্দর, হ্যাঁ দাদু, হ্যাঁ। তুমি হচ্ছে চম্পালার অধীশ্বরের একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। এই সোনার চম্পলায় যা রয়েছে সবই তো তোমার। তাহলে বলো না, এমন কি বস্তু থেকে তোমায় আমরা বঞ্চিত রেখেছি? ওই না, শোনো শোনো, ও গো দাদু, দাদু বলি যে তোমারে, বলো বলো। স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। তাই নাকি? হ্যাঁ দাদু, ওই স্কুলে আমি আর যাব না। আজ শোনো শোনো, ও গো দাদু, দাদু বলি যে তোমারে, বলো বলো। স্কুলেতে আর যাব না গো দাদু,
জানাবে পিতারে আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে তুমি স্কুলে যাবে না? আমি ওই স্কুলে আর দাদু ভাই, বলো দাদু। তুমি স্কুলে যাবে না? না, কিন্তু কেন? ওই না স্কুলের লেখা পড়া দাদু ভালো যে লাগে না লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না ওই লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। মনে বসে না? আরে আস্তে আস্তে। লখাই, জানো দাদু যখন আমি এতক্ষণে বুঝলাম লখাই, কি বুঝতে পেরেছো? তোমার লেখাপড়ায় কেন মন বসে না। কেন? আমি বুঝেছি। তার মানে আমি কি চাই তুমি বুঝতে পেরেছো? তা আমি বুঝতে পারবো না? বলো তো আমি কেন তোমার সঙ্গে অঙ্গীকার করলাম? লক্ষ্মীধর, তুমি হচ্ছ রাজপুত্র, তাই আমার মন বলছে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। আমি বাণিজ্যে না 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 আমি বাণিজ্য করতে যাব ও না। বাণিজ্যে যাবে না? না। ও তাহলে বুঝি কোনো বড় ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। তুমি বাণিজ্যে যাবে না, ব্যবসা করবে না, তাহলে তুমি কি করবে? ওই না লেখা পড়া ছেড়ে দাও দাদু বিয়ে যে করিব বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। চুপ করো! আজ দাঁড়াও! হস্তে ধরি পায়ে পড়ি দাদু বলি যে তোমারে বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতারে কখনোই না। বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতারে। না! আমি বিয়ে করতে চাই, বিয়ে করবো? আমি বিয়ে করব। কখনো হবে না। আর যদি বিয়ে না দাও কি করব জানো? কি করবে? ওই দেখা যায় সুন্দর একটি সর্মুখী নদী, এই মুহূর্তে রাজপ্রাসাদে ফিরে যাব না। আমার এই সুন্দর প্রাণখানা আমি এই মুহূর্তে সেই নদীতে আমি বিসর্জন দেব। দাদু ভাই! দাদু ভাই! না দাদু ভাই, এই সুন্দর প্রাণকে বিসর্জন দিলে যে আর ফিরে পাওয়া যাবে না রে। কথাই বলে যে 84 লক্ষ জনে ভ্রমণ করে পেতে হয় একবারে মানব জনম। মানব জনম যে বড় দুর্লভ জনম দাদু ভাই, এই মানব জনম পেয়ে কেউ কোনোদিন আত্মহত্যা করতে নেই। দাদু ভাই, আমি যখন তোমায় ত্রিসত্য অঙ্গীকারে কথাই দিয়েছি, আমি এই মুহূর্তে তোমার বিয়ের ব্যবস্থা করব। তবে যদি তাই হয় দাদু, এই মুহূর্তে যাও পিতার কাছে ছুটে, পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ। কি আজ আমি বড় ভুল করলাম। ওই লক্ষ্মীধরের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে আমি বড় ভুল করেছি, কিন্তু আমার জানা ছিল না যে দুধের নাবালক লক্ষ্মীধর আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। না না, যাই যাই, আমি সদাগরের কাছেই যাই, এই বিয়ের প্রস্তাবখানা নিয়ে যাই। দিনের পর দিন মাত্র লক্ষেন্দর আমার বড় হতে চলেছে। তাই লক্ষেন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষেন্দরকে ভর্তি করেছি আমি চম্পলার বাল্য পাঠশালায়। মনে মনে স্থির করেছি
লক্ষিন্দর শিক্ষায় উত্তীর্ণ হলেই আমার অবর্তমানে লক্ষিন্দরকে করব আমার চম্পকনগরের উত্তর অধিকারী। হলো না, হলো না চাঁদ, মন্ত্রী মহাশয়, তোমার সব আশা যেন ব্যর্থ হয়ে গেল। আপনি বলছেন কি হ্যাঁ চাঁদ, আমার সকল আশা ব্যর্থ? মানে আপনার কোনো ভাষায় আমি বুঝতে পারছি না, কি বলতে চাঁদ, চাইছেন? যে কথা বলবার জন্য ছুটে এলাম রাজপ্রাসাদে, সে কথা বলতেও যেন বড় সংকোচ বোধ হয়। মন্ত্রী মহাশয়, বলতে গিয়ে কেন যেন আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যায়। এমনই কি বলতে এসেছেন যে বলা কথা বলতে পারছেন না? বলার পূর্বে আপনার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। চাঁদ, তুমি যদি আমায় একটি ভাই অভয় প্রদান করো, তাহলে আমি সব কিছু কথা নির্ভয়ে বলতে পারি। মন্ত্রী মহাশয়, বেশ, আপনি কি বলতে এসেছেন সেই কথা জানার জন্য আমি আপনাকে অভয় প্রদান করলাম। আমাদের লক্ষিন্দর, আমার লক্ষিন্দর, হ্যাঁ হ্যাঁ, আজকে পাঠশালা থেকে ফিরে না এসে লক্ষিন্দর প্রবেশ করেছে আমাদের নোংরা গোসাঘর। অসম্ভব! লক্ষিন্দর প্রবেশ করতে আমার নোংরা গোসা করে কিসের অভাব পড়েছে লক্ষিন্দরে? সেটা লক্ষিন্দর প্রবেশ করবে গোসা করে? অভাবের কথা শুনবে যা, ওই অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে যেন সারা কষ্ট ভেঙে পড়বে মস্তিষ্কে, ওই পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ যা। বেশ, তবু আপনি বলুন কিসের জন্য, কেন লক্ষিন্দর গোসা ঘরে প্রবেশ করেছে বলো? লক্ষিন্দরকে যখন আমি ওই গোসা ঘরে আনতে যাই, লক্ষিন্দর আমায় একে একে ত্রিসত্য অঙ্গীকার করে বলেছে, ওগো দাদু ভাই, ছলে বলে কায়দা কৌশল যেই করে হোক না কেন, 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? হ্যাঁ যা। তুমি হাসছো, আর সেই কথা আমার বিশ্বাস করতে হবে? কিন্তু চা দেওয়ার পরেও যদি আমি বলি যে দুধের নাবালক লক্ষিন্দর আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। চুপ করুন আপনি মন্ত্রী মহাশয়, এখন বুঝতে পারছি আপনার যুক্তি মতো এক এক করে 6টি সন্তান বিবাহ দিয়েছিলাম, আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। তাই লক্ষিন্দর কি দেখে হয়তো আপনার মনের ভেতরে হিংসার আগুন জ্বলে উঠছে, চাঁদ, যার জন্য লক্ষিন্দরের কর্ণে বিয়ের কুমন্ত্রটা আপনি ঢেলে দিয়েছে। চাঁদ, আপনি বিশ্বাসঘাতক, আপনি মিথ্যেবাদী, চাঁদ, আপনি প্রতারক। আর মিথ্যেবাদী বিশ্বাসঘাতকের আমার প্রাসাদে কোনো স্থান নেই। এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, চাঁদ, নইলে আপনার গোলা ধাক্কা দিতে পারবো। এই কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হলো না? কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর? কেন? বাহ বাহ চাঁদ বাহ, আজ আমি ধন্য হয়ে গেলাম চাঁদ। শেষ পর্যন্ত তুমি আমায় গলা ধাক্কা দিতেও দ্বিধা করলে না। এই জন্যই বুঝি তোমায় আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। আজ আমি সত্যি কথা বলতে এসে তোমার কাছে একজন প্রতারক হয়ে গেলাম, আমি একজন মিথ্যেবাদী হয়ে গেলাম। তুমি ঠিকই বলেছ চা, ঠগ মিথ্যেবাদীর আশ্রয় তো এই পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। আমি চলেই যাব চা, আমি আর কোনোদিন ফিরে আসবো না। আজ হতে আমি অবসর পেয়ে গেলাম, আমি অবসর পেয়ে গেলাম। রইল রইল তোমার সেই হাজার হাজার প্রজাবিন্দু, রইল আমার স্নেহ মায়া মমতায় গোড়া পবিত্র রাজ সিংহাসন, রইল আমার মায়া মমতায় গোড়া রাজপ্রাসাদ। আমি চিরতরে বিদায় নিলাম। ও
আমি জানি চাঁদ, আজ তুমি আমায় কেন পিছু ডাকলে জানো বাবা? মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের জন্য স্মৃতি শক্তি লোপ পায়। আমি তো ভুলেই গেছিলাম যে পবিত্র রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে তোমার দেওয়া রাজপ্রাসাদটুকু আমায় খুলে যেতে হবে। না বাবা, তুমি আবার পোশাকটুকু খুলে নাও। না না মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় একটা সত্য কথা বলে যাবে। চাঁদ, অবুঝ সন্তান যদি বাবা মার বুকে পিছে লাথি মারে, তাই বলে কি মা বাবা কখনো অবুঝ সন্তানকে ফেলে দিতে পারে? পারে না। এই মনে করুন না, আপনি যেভাবে আমাকে ছোট থেকে লালন পালন করে আমাকে আমাকে রাজ সিংহাসনে দান দিয়েছে, অবুঝ সন্তানকে রে আমি করেছি মহাভুল। আপনি কি পারেন না আমায় ক্ষমা করতে? মন্ত্রী মহাশয়, আমি তোমায় পূর্বেই ক্ষমা করেছি, কেননা আমি যে তোমায় প্রাণের চেয়ে বেশি বড় ভালোবাসি। মন্ত্রী মহাশয়, তোমার হয়তো জানা নেই চাঁদ, তুমি যখন ছোট্ট ছিলে আর সেদিন তোমার পিতা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছিল, সেই দিন আমার হাতে তোমার হাত দুটি তুলে দিয়ে বলেছিল, গো মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানে চাঁদকে তুমি দেখবে, পিতৃস্নেহে তাকে ভালোবাসবে। আর আমিও সেদিন তোমার পিতার হাতে হাত রেখে কথা দিয়েছিলাম, আমি আমার জীবনের শখ আহ্লাদ বিষয় বাসনা বিসর্জন দিয়ে তোমাকে আগলে ধরে আজও আমি বিবাহটুকু করলাম না, শুধু তোমার মুখ পানেছে। মন্ত্রী মহাশয়, আর তোমাকে ক্ষমা না করে থাকতে পারি চাঁদ? আমি লক্ষিন্দরের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের কাছে নিচে হারিয়ে ফেলেছিলাম। কেন চাঁদ? কেন জানে? লক্ষিন্দর আমার প্রত্যেকটা দিন পাঠশালায় যেত আসতো। একদিন লক্ষিন্দর বলেছিল, কবিতা আমি আর পাঠশালায় যেতে চাই না, আর শিক্ষা অর্জন আমি করতে চাই না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবেই তো তোমার শিক্ষা অর্জনের সময়, কেন তুমি পাঠশালায় যাবে না পুত্র? লক্ষিন্দর আমায় বলেছিল, জানো পিতা, পথ মাঝে দোলালে রাত্রে মক্ষ মাছ নিয়ে আমাকে বক্ষ মাছ নিয়ে শুধুমাত্র ডুকরে ডুকরে কান্না করে আমার তখন মনে হচ্ছিল ওই দুলালে ধাত্রীমা আমার লক্ষিন্দরের উপরে দেখে হয়তো কোনো লালসা রয়েছে। সঙ্গে সঙ্গে দুলালে ধাত্রীমাকে প্রাসাদে আনায়ন করলাম। দুলালে ধাত্রীমাকে জিজ্ঞাসা করেছিলাম, দুলালে ধাত্রীমা কিসের জন্য আমার লক্ষিন্দরকে নিয়ে পথ মাঝে চোখের জল ফেলে? দুলালে ধাত্রীমা বলতে নারাজ, ক্রোধে দুলালে ধাত্রীমাকে ব্যত্রঘাত করি। দুলালে ধাত্রীমা ব্যত্রঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা চাঁদ, লক্ষিন্দর যদি দ্বাদশ বছরের মধ্যে বিবাহ দাও, বিবাহ বাসরে লক্ষিন্দরকে ধ্বংসে পত্তার কাল সাপে। চাঁদ, আর সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রীমা শিলায় পাষাণিত হয়ে গেছে। এখনো সেই শিলার পাষাণ চন্ড মন্দিরের সামনে রয়েছে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, সব কিছু জেনে শোনো, কি করে আমি লক্ষিন্দরের বিবাহ দেই? কি করে আমি লক্ষিন্দরের বিবাহ দেব? না চাঁদ, সব কিছু জেনেও লক্ষিন্দরকে বিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না। মন্ত্রী মহাশয়, কিন্তু কিন্তু আমাদের লক্ষিন্দর যে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে, কি করা যায়? মন্ত্রী মহাশয়, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছে, আমার একটা যুক্তি বার করুন যে লক্ষিন্দর আমার দুধের বালক। আমার একটা যুক্তি বার করুন, আপনার যুক্তি মতো লক্ষিন্দর যেন বিবাহনে সফলে যায়। নেই, আমার কাছে কোনো যুক্তি নেই চাঁদ। তবে পারলাম না। যুক্তি থাকলে আমি তোমায় পূর্বেই বলতাম সেই যুক্তির কথা। আমার কাছে কোনো যুক্তি নেই। তবে পারলাম না মন্ত্রী মহাশয়, হয়তো আমি আমার লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু করতে, আর হয়তো পারলাম না লক্ষিন্দরকে আমার বক্ষ মাঝে রাখতে। চাঁদ, আমায় একটু ভাবতে সময় দাও। ভাবুন, আপনি ভাবুন মন্ত্রী মহাশয়, আপনি ভাবুন। হ্যাঁ, পেয়ে গেছি।
পেয়ে গেছি যা কি পেয়ে গেছে? লক্ষিন্দরের উপযুক্ত বিয়ের মত ভোলানোর উপায় আমি পেয়ে গেছি। আপনি আমার কি পেয়েছেন? খেলনা। খেলনা? হ্যাঁ, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ। ওই লক্ষিন্দরের হাতে যদি আমরা খেলনা তুলে দিতে পারি, ওই খেলনা নিয়ে খেলাধুলা করতে করতে সে বিয়ের কথা ভুলে যাবে। কিন্তু মন্ত্রী মহাশয়, আমাদের লক্ষিন্দরের হাতে আমারই কি খেলনা তুলে দেবে? পায়রা, পায়রা? স্বর্ণগিরি বাজে পায়রা, যে পায়রা কথা বলতে পারে। তাই আমার মন বলছে ওই দাদু ভাইয়ের হাতে যদি স্বর্ণগিরি বাজে পায়রা তুলে দিতে পারি, ওই পায়রা নিয়ে নবলক্ষ বাজারে খেলাধুলো করবে, মনের কথা বলবে, আর বলতে বলতেই সেই বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। পাওয়া যাবে কোথায় স্বর্ণগিরিবাস পায়রা? উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহর? হ্যাঁ, আমি একদিন গেছিলাম উড়িষ্যার কটক শহরে, সেখানেই দেখেছিলাম স্বর্ণগিরি বাজ। বেশ, তবে তাই যদি হয়, এই মুহূর্তে আপনাকে সাজিয়ে দেবো 4 বেড়ার পালকি। 4 বেড়ার পালকিতে চেপে ছুটে যাবেন উড়িষ্যার